সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সম্পাদকীয়তে আমার সঙ্গে যোগ দিয়েছেন খন্দকার সাখাওয়াত আলী এবং আছেন ডক্টর শামীম রাজা। আমরা আলোচনা করছিলাম ভোটের সময় ভোট সংক্রান্ত বিভিন্ন শিরোনামের অনুষ্ঠানগুলোতে এই ভোট নিয়ে। ফলাফল তো আমরা মোটামুটি যে এই পর্যন্ত যতটুকু জানা গিয়েছে, রাজশাহীতে তো একজন মেয়র বা নগর পিতা যাই বলি না কেন বা নগর অভিভাবক তিনি মোটামুটি বেসরকারিভাবে জানা গেছে যে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। আমরা দেখছি যে বরিশালে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী, এবং সিলেটে আমরা দেখছি যে ১,০০০ বা একটু বেশি ভোটে আবার এই ব্যবধানটা খুবই কম। হ্যাঁ, এই জায়গায় আমরা আলোচনায় যেটা ছিলাম এর আগে, সেখানে হচ্ছে যে এই এজেন্ডা ইশতেহার, ওই যে তারপর হচ্ছে নগর উন্নয়নের কথা যেগুলো বলা হচ্ছিল, যে নগর উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন রকম মাস্টার প্ল্যান করা হয়। আমরা এর আগে বহুবার সাখাওয়াত ভাই, আপনি, আমি এবং ডক্টর তোফায়েল এর আগে কিছুতে আলোচনা করেছিলাম অন্যান্য নগর বিষয়ে, যে মাস্টার প্ল্যান তৈরি করা হয়, কিন্তু সেখানে সাথে নগরের যে মানুষ, নগরেও তো ওই বিভিন্ন পেশাজীবীরা আছেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই জায়গা থেকে যদি আপনি আলোচনাটা শুরু করেন, স্বামী নিশ্চয় যোগ করবেন। এই সেগমেন্টের আগে তোফায়েল, আমি শুনছিলাম বসে, তোফায়েল ভাই কথাটা তুলেছিলেন যে, এবং গাজীপুর ইলেকশনের সময় আমরা কথাটা তুলেছিলাম, এবং গাজীপুরের সঙ্গে বিশেষত রাজশাহীর একটা মিল আছে। রাজশাহী সম্পূর্ণ একটা শিক্ষা পরিবেশের মধ্যে আছে, গাজীপুরও তাই, এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার। কিন্তু ওর সঙ্গে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আম আছে। সো একটা প্রসেস ফুড ইন্ডাস্ট্রি হতে পারে, ওই অঞ্চলটাও কিন্তু এটা দেখা দরকার। তো এই জায়গাতে এখনো কিন্তু ঢাকার বাইরে আমি মনে করি এই তিনটে সিটিকে সত্যিকার অর্থে পরিকল্পিতভাবে আগাবার সুযোগ নিতে পারেন যারা নির্বাচিত হলেন তারা। এবং সেখানে রাজশাহী দিয়ে আমরা যদি শুরু করি, রাজশাহীতে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওই অঞ্চলটা বাংলাদেশের কৃষির ক্ষেত্রে ভালো অবদান রাখছে, আম যেরকম আছে, কিন্তু নতুন ধরনের চ্যালেঞ্জও কিন্তু আছে। পদ্মা শুকিয়ে যাচ্ছে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে, এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটারের জায়গাতেও কিন্তু একটা সংকট আছে। আমি গবেষণা সূত্রেই কিছুটা ইভ্যালুয়েশন করতে গেছি ওই অঞ্চলে, তো দারিদ্রতা নিয়েও সে অঞ্চলে কাজ করার সুযোগগুলো আছে। এই সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এই শহরগুলোকে একটু ভিশন পার্সপেক্টিভ থেকে দেখা দরকার। আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও কিছু কিছু জায়গাতে সম্ভাবনার দিক দেখা দিচ্ছে, সেটা হচ্ছে লিডারশিপের দিক থেকে, যেটি তোফায়েল ভাই আমি আলাপ করছিলাম সেই সময় প্রাইম মিনিস্টারের একটা ভিশন পার্সপেক্টিভ নিয়ে আমরা আলাপ করছিলাম। সেখানে দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রীরও সাপোর্ট নিশ্চিতভাবেই পাবেন, এবং যিনি জিতে আসছেন তার বাবাও কিন্তু বাংলাদেশ তৈরির ক্ষেত্রে একটা বড় রোল আছে, এবং গতবার উনি বেশ কিছু ভালো কাজ করেছিলেন। এবং সেই কন্টিনিউশনের দিক থেকে আমি মনে করি যে আরো ভালো কাজ করার পরিকল্পনা নিয়ে আগানো দরকার, এবং সেই জায়গাটা ওনারশিপটা খুব ইম্পর্টেন্ট। এবং একটা কালচারাল মেন্টালিটি আমি এবার লক্ষ্য করলাম যে বিশেষত ক্ষমতাসীন দলের সবাই কিন্তু বলেছিলেন অন্তত সকালে ভোট দেওয়ার পরে যে যদি হেরে যান তাহলেও আমরা মেনে নেব এবং একসঙ্গে কাজ করবো, যেটা আমরা গাজীপুরেও দেখলাম, যেটা আমরা নারায়ণগঞ্জেও দেখলাম। আমি মনে করি যে এই জায়গাগুলো এই কালচারটা তৈরি করে যারা হয়তো কন্টেস্ট করেছে তারাও তো পরিকল্পনা ছিল, তারাও ওই নগরের অংশ। তো আমাদের এই যে পলিটিক্যাল সেটেলমেন্ট, যেটা এলিট সেটেলমেন্টের কথা আমরা বলি জাতীয় পর্যায়ে, সেই জায়গাগুলোতে একটা ফাংশনাল ম্যারেজ হতে পারে এই আঞ্চলিক ডেভেলপমেন্টের সাথে। তো সেই ক্ষেত্রে চারটা স্টেক হোল্ডারের সমন্বয় খুব দরকার। সেটি হচ্ছে যে যেই মেয়র হলেন তার কাউন্সিলরদের তৈরি করা এরকম একটা কর্মযজ্ঞের ভেতরে নিয়ে যাওয়ার জন্য, কারণ আলটিমেটলি গভর্নেন্সটা তো তার ভেতর থেকেই আসতে হবে। সেই সঙ্গে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির সঙ্গে সম্পর্কটা করা, এবং ঢাকা যেই জায়গাগুলো ভুল করেছে তার পুনরাবৃত্তিগুলো যেন না হয়। অন্তত পরিবেশের জায়গাটাকে রক্ষা করা, কারণ ক্লাইমেট চেঞ্জের পার্সপেক্টিভ থেকে আমাদের এই বিষয়গুলো দেখা দরকার। আরেকটি হচ্ছে যে শিক্ষা বান্ধব শহর হিসেবে আরেকটি ডিমান্ড কিন্তু আমি তিনটি শহরেই দেখছি, সেটা হচ্ছে নারী বান্ধব। এটা কিন্তু একটা নতুন ফেনোমেনন আমি বলবো, যে আমাদের
একটা বড় অংশ মা বোনরা এখন কিন্তু কর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন, নানা স্তরে কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। তো আমাদের এই শহরগুলো ক্রমশই কিন্তু মেয়েরা ঘরের বাইরে যাচ্ছেন এবং আহ, তাদের কর্মপরিধির মধ্যে একটা নারীবান্ধব পরিবেশ দরকার, এবং নগরেও তাদের চলাফেরা করা, রাতে সকালে যে কোনো সময় তারা যেন কোনো দুর্ঘটনার শিকার না হন, এই জায়গা তো জেন্ডার পার্সপেক্টিভ একটা, তারপরে হচ্ছে পরিবেশের জায়গা থেকে একটা। আরেকটি খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট আমি মনে করি, সেটা হচ্ছে যে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও সত্যিকার অর্থে বিজনেস কমিউনিটির সঙ্গে একটা এঙ্গেজমেন্ট হওয়া। আপনি দেখবেন প্রাণ কিন্তু দক্ষিণ আমাদের রাজশাহী পুরো অঞ্চলটাতে আমকে একটা ট্রান্সফরমেশন, কৃষিকে একটা ট্রান্সফরমেশন করেছে, সেটা একেবারে নাটোর থেকে রাজশাহী অবধি। তো এখানে একটা কৃষির ক্ষেত্রে এক ধরনের হাবস হয়েছে, একে ভ্যালু এডিশনে নিয়ে যাওয়া এবং কর্মসংস্থানের জায়গায় নিয়ে যাওয়া, যেন এই মানুষগুলো কেন্দ্রের দিকে না আসে। সেখানেও আমি মনে করি যে এই পরিকল্পনার ভেতরে অর্থনীতির জায়গাটাও কিন্তু রাখা দরকার। আমি একটু সিলেটে আমার সহকর্মী বেলায়েত আছে, রিটার্নিং অফিসারের কার্যালয়, তার কাছ থেকে শুনে আসি যে সিলেটের ভোট গণনার সর্বশেষ অবস্থা এবং সেখানকার পরিস্থিতি। বেলায়েত। যেমনটা বলছিলাম এর আগেও, যে আসলে এখন পর্যন্ত আমাদের হাতে যদিও 106টি কেন্দ্রের ফলাফল রয়েছে, কিন্তু রিটার্নিং কর্মকর্তা কিন্তু এরই মধ্যে 75টির উপরে কেন্দ্রের ফলাফল কিন্তু এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এর মধ্যে আমরা আসলে 73টি কেন্দ্রের ফলাফল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পেয়ে 73টি কেন্দ্রের ফলাফলের তথ্য আমরা একীভূত করেছি। এর মধ্যে দেখা গেছে যে আসলে বিএনপির প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী থেকে প্রায় 2000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, কিন্তু আমাদের হাতে যে অসমর্থিত সূত্রের ফলাফল রয়েছে সেখানে দেখা গেছে আবার আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছেন। বলা যায় যে আসলে এই আওয়ামী লীগের প্রার্থী জিতবে নাকি বিএনপির প্রার্থী জিতবে, এটি আসলে এখনো অনুমান করা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। আপনাকে যদি এখানকার পরিবেশ একটু বলি, যে আসলে এখানে যেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের রিটার্নিং অফিসারের সামনে যে সারিগুলোতে বসা আপনি দেখতে পাচ্ছেন, যে এক পাশে প্রার্থী আরিফুল হক চৌধুরী বিএনপির প্রার্থী, আর অন্য পাশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন সিরাজ, তিনি এসে তার নেতা কর্মী সমর্থক নেতাকর্মীদেরকে নিয়ে তিনি অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে আসলে শুরু থেকেই এখানে এই কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির প্রার্থী এই দুইজন এখানে আসার পর থেকে আমরা দেখেছি যে দুই পাশে কিছুক্ষণ ওই পক্ষের আওয়ামী লীগের পক্ষের আওয়ামী লীগের সমর্থকরা আসছেন, কিছুক্ষণ পর পর বিএনপির কর্মী সমর্থকরা আসছেন। অর্থাৎ বলা যায় যে আসলে অনেকটা টান উত্তেজনা এখানে, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায় সব কিন্তু এই সিলেট এই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্রে কিন্তু সেই ধরনের একটি পরিবেশ বিরাজ করছে। আজকে সারাদিন, আগেও বলেছিলাম যে আজকে সারাদিন আসলে নির্বাচনী পরিবেশ যতটা জমজমাট ছিল, যতটা উৎসাহ উদ্দীপনা ছিল, তার চেয়ে কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে এই ফলাফল ঘোষণা কেন্দ্রের উৎসাহ উদ্দীপনা। অনেকটা বলা যায় যে ক্রিকেট ফুটবল ম্যাচের মতো আসলে হার জিত আসলে শেষ পর্যন্ত কে হারে কে জিতে, এটি আসলে অনেকটা এখনো অনেকটা অনুমান করা কঠিন হয়ে যাচ্ছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ বেলায়েত। আমরা দেখলাম যে উত্তাপ উত্তেজনা সিলেটে বিরাজ করছে, সেই আপনি যদি যোগ করেন, দেখলেন আমার সহকর্মী বলছিলেন যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই এবং এই ধরনের অনিশ্চয়তা, কে শেষ পর্যন্ত আসলে বিজয়ী হবেন। সিলেটের পরিস্থিতি এখন সেই জায়গায়, বরিশালে তো বড় ব্যবধান এবং সিলেট রাজশাহীর ফলাফল তো আমরা জানি। তো আমরা এমনি জাতি হিসেবে উত্তেজনা পছন্দ করি এবং বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে একেবারে উত্তেজনা নাই। উত্তেজনা থাকলেও আমরা অসন্তুষ্ট হই, আবার না থাকলেও আবার উত্তেজনা নাই একেবারে, এটা কেমন জানি মনে হয়। তো উত্তেজনার একটা পরিবেশের ধারণা উনি দিলেন। রাজশাহী যেহেতু একটা মোটামুটি বড় ব্যবধানে জয়লাভ করেছেন সরকারি দলের প্রার্থী, তো সেক্ষেত্রে এখানে উত্তেজনা যেহেতু ব্যবধান এত বেশি, হয়তো পরবর্তীতে জানা যাবে যে তাদের কোনো বক্তব্য আছে কিনা যারা বিজিত হয়েছেন। বরিশাল এখনো চলছে, যদিও ব্যবধান অনেক বেশি। সিলেটে খুব কাছাকাছি, আমরা যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন দেখেছি এর আগে, পরপর তো হলো, সেখানে বোধহয় এত কাছাকাছি আমরা অন্তত এতগুলো কেন্দ্রের ফল ঘোষিত হওয়ার পরে দেখিনি। তো যেটুকু এখন পর্যন্ত ভালো লাগলো যে তারা একই জায়গায় বসে আছেন এবং ধীর স্থির ভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন বলে মনে হয়। যে আলোচনা সাকত ভাই করছিলেন, এটা একটা আদর্শ চিত্র কিন্তু উনি তুলে ধরেছেন এবং
এটা আদর্শ বলবো না, এবার এটা সবার প্রত্যাশিত যে এরকমটি হওয়ার কথা ছিল, এরকম হওয়া উচিত। এবং আমরা যে সময়টুকু পার হয়েছে, প্রায় 5 দশকের কাছাকাছি এসে ঠেকছে আমাদের বয়স, আর তার আগে বলেছে নির্বাচনের অভিজ্ঞতা আমাদের আরো পুরানো। তো সেই হিসাবে এই ধরনের একটা প্রার্থী প্রত্যাশা করা কি খুব অমূলক? আমরা সামাজিক আলোচনায় যখন প্রসঙ্গগুলো তুলি তখন অনেকটা কটাক্ষ করতে শুনি কাউকে কাউকে, যে এগুলো খুব বড় সড়ো দেশের ব্যাপারে এই সমস্ত আলোচনা আমরা কেন এখানে করি। মানে তখন বয়সটা আমরা খুব দ্রুত কমিয়ে আনতে চাই, যেন একেবারেই আমরা এখনো শিক্ষানবিশ অবস্থায় আছে। আমি মনে করি যে আমরা আসলে শিক্ষানবিশ অবস্থায় নেই। আপনি যদি বলেন যে বিমান পরিচালনার ক্ষেত্রে আমরা এখনো শিক্ষানবিশ আছি, এটা একটা পাগলামি বক্তব্য ছাড়া আর কোনো কিছু। আপনি যদি বলেন যে স্থানীয় সরকার পরিচালনা এখন আমরা শিক্ষানবিশ, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা এখনো শিক্ষানবিশ, যেখানে বিশ্ববিদ্যালয়ের বয়স 100 বছর, যেখানে যদি কলেজ ধরা হয় তার বয়স 150 বছরের উপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল কলেজগুলো রয়েছে। আপনি 100-150 বছরের উপরে স্থানীয় সরকার নির্বাচন করেন, আপনি দীর্ঘদিন ধরে আপনার এভিয়েশন চালাচ্ছেন, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। আপনি কলকারখানা চালিয়েছেন। হঠাৎ করে যখন এটার একটা বাস্তব কোন চিত্র আমরা তুলে ধরতে চেষ্টা করি, একটা প্রত্যাশিত অবস্থা তুলে ধরতে চেষ্টা করি, তখনই আমরা বয়স নিরূপণ করি। আমার কাছে যেটা মনে হয় যে বয়স নিরূপণের অবস্থায় আমরা আর নেই, এবং যে সুযোগগুলো আমাদের আছে, যেটুকু স্বশাসনের সুযোগ আছে, যেটুকু স্বায়ত্ত শাসনের সুযোগ আছে, যেটুকু নিজে করা যায় সেটুকু আমরা ব্যবহার করি কিনা। এখন আমরা সরকারি দলের এই ধরনের একটা আমাদের ধারণা তৈরি হয়েছে যে সরকারি দলের প্রার্থী যদি জয়লাভ করে তাহলে উন্নয়ন কর্মকাণ্ড সহজ হয় তার জন্য। এটা আমার মনে হয় লুকিয়ে রাখার আর কোনো বিষয় না। তিনি সরকারের সঙ্গে দেন দরবার করতে পারবেন, বাজেট পারবেন, কাজ করাতে তার সুবিধা হবে। বাংলাদেশ এখন এই কথা বলতে হয় যে শুধু টাকা দিলেই হচ্ছে না, সরকার সহযোগিতা করছেন কেন্দ্র থেকে, কিন্তু কাজ আবার করাতে হবে, কাজ করানোর মতো পরিবেশ থাকতে হবে। আমরা এমনও দেখি যে কাজ করানো যাচ্ছে না, প্রকল্প আদায় করা এবং একটা শব্দ হচ্ছে যে বল মাঠে গড়ানোর মতো প্রকল্প মাঠে গড়াচ্ছে না, কাউকে আবার এখানে এক ধরনের হস্তক্ষেপ করতে হচ্ছে গড়ানোর জন্য। আবার যদি বিরোধী দলের প্রার্থী হয়, আমরা প্রতিবারই লক্ষ্য করেছি কিছু আইনগত জটিলতায় তারা পড়েন এবং একটা দীর্ঘ সময় চলে যায় এগুলো করতে। এখন যদি পরিস্থিতিটা এরকম হয় যে আমরা বলছি সরাসরি প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হবেন তাকে আমরা মেনে নেব, তাকে জনগণের প্রতিনিধি হিসেবে মেনে নেব, এই দৃষ্টিভঙ্গি হলে কিন্তু একরকম। আর যদি দৃষ্টিভঙ্গিটা এরকম হয় যে এই ধরনের প্রার্থী হলে আমি উন্নয়ন সহযোগিতা পাবো, আর এই ধরনের প্রার্থী হলে আমি উন্নয়ন সহযোগিতা পাবো না, তাহলে তো এই প্রতিষ্ঠানকে কোনোদিনই তার কাঙ্ক্ষিত ভূমিকা আপনি নামাতে পারবেন না। এবং এই যে তিনটার কথা আমরা বলছি, এটা একেবারে পুরনো না। 80 দশকের শেষ ভাগ থেকে সিটি কর্পোরেশন হিসেবে কাজ করতে রাজশাহী, বাকি দুটো অপেক্ষাকৃত নবীন। যে ধরনের অনেক ভালো পারফরমেন্স তাদের আছে, যেমন সুন্দর নগরী গড়ার জন্য যারা নগর পিতা ছিলেন বিভিন্ন সময় তারা কাজ করেছেন, একটা বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করেছেন, পরিচ্ছন্ন শহর গড়েছেন। আমি যারা বিভিন্ন সময় মেয়র ছিলেন তাদের সাধুবাদ জানাই। কিন্তু দেখুন এই দীর্ঘ সময়ের মধ্যে এখন আমরা যে কথাটি উনি বলছেন, এর আগে যিনি ছিলেন প্রত্যেকেই, যে কাউন্সিলররা কোথায় যাচ্ছে, অন্য যে যারা আছে, এটা তো একটা পার্লামেন্টের মতো, শুধু মেয়র কেন, আমরা শুধু দেখি মেয়র এবং তার কিছু প্রশাসক যারা দাপ্তরিক কাজ করেন, অফিসে কাজ করেন, এর বাইরে যে জনগণ আরো কিছু প্রতিনিধি নির্বাচন করলেন তাদেরকে আমরা এক ধরনের কি লেপন করি, গোলমাল হলে ওরা থাকে। মেয়র তো গোলমাল করেনি, ওদের লোকজন এসে গোলমাল করে, যেন এদের কাজ কেবলমাত্র গোলমাল করা। অথচ দেখুন এমন একটা সময় ছিল স্থানীয় সরকারে যে অত্যন্ত উচ্চ শিক্ষিত লোক কলকাতা থেকে এসেও উপনিবেশিক শাসন আমলে স্থানীয় সরকার এসে নির্বাচন করতেন, গ্রামে এসে নির্বাচন করতেন, এই আশায় যে যদি এখানে ভালো করি তাহলে কলকাতা সিটি কর্পোরেশনে গেলে আমি বড় একটা পদ পাবো, সে কংগ্রেসের হোক, মুসলিম লীগের হোক, বা যে ধরনের হোক। সেগুলো বিগত দিনের কথা, কিন্তু মাঝে মধ্যে স্মরণ করতে আমরা ভালো লাগে, অতীত আশ্রয়ী হয়ে পড়ি আমরা, যেহেতু বর্তমানের পারফরমেন্স আমরা ওইভাবে পাই না। তো যে কথা উনি বলছিলেন তার সুর ধরে বলি, যেটুকু বাজেট ধরে নি চট্টগ্রামে আছে, যে বাজেট রাজশাহীতে আছে, বরিশালে আছে বা সিলেটে আছে, সেটার কতটুকু যৌক্তিক ব্যবহার আমরা করতে পারছি? সেখানে কি একেবারেই অসম্ভব তাদের পক্ষে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো? এবং যে সমস্যাগুলো বললেন, প্রত্যেকটা জায়গায় পানি নিষ্কাশনের সমস্যা আছে, জলবদ্ধতার সমস্যা আছে, যতগুলো জায়গার কথা বলছি, সুপেয় পানির সমস্যা আছে, আবর্জনার সমস্যা আছে, চিকিৎসার সুবিধা পাওয়ার সেখানে বিষয় রয়েছে, স্কুল কলেজের বিষয় সেখানে। তাকে একটা চমৎকার কথা বলেছেন, পরিবেশ কি ঢাকা থেকে দলে দলে পুলিশ পাঠিয়ে পরিবেশ উন্নত করা যাবে? যে আমাদের শিক্ষার্থী নারীরা, শিক্ষার্থী মেয়েরা, কিশোরীরা তারা ভালো থাকবে, সুন্দর পরিবেশে থাকবে, আপনি যদি বলি যে প্রধানমন্ত্রীর আদেশে একটা ট্রুপস পাঠিয়ে এটা করা যাবে না। এই কাজ কিন্তু চমৎকার ভাবে তাদের স্থানীয় যে সরকার আছে, একদম ওয়ার্ড থেকে তার যে দল আছে, তার যে টিম আছে, তারা কাজটি করতে। আপনি এখনো পর্যন্ত ভাবেন, যদি ওই অর্থে যদি বলি একটু হুঙ্কার দেন মেয়র, যদি কাউন্সিলররা কাজ করেন, প্রত্যেকটা ওয়ার্ডে তারা কাজ করে, কার ধরে কয়টা মাথা আছে যে মেয়েদেরকে উত্তক্ত করবে? লোক তো আমরাই তো সরকারি দলের, আমরাই তো বিরোধী দলের, তাহলে এই ঘটনাগুলো ঘটে। ফুটপাত হকারদের দখলমুক্ত কেন হবে? কিংবা একই সঙ্গে হকারদের একটা ব্যবস্থা কেন করা যাবে না? বরিশালে অনেক পুরনো বাজার আছে, বিখ্যাত বাজার আছে, তো সেখানে যদি হকার মুক্ত করতে হয় তাহলে তো হকারদের একটা জায়গা দিতে হবে। সেটা কি খুব অসম্ভব কাজ?
বরিশালের যে প্রাকৃতিক পরিবেশ, তার যে ইকো ব্যালেন্স যেটা আছে, সেটা কেন একজন মেয়র চিন্তা করতে পারবেন না, এবং সে চিন্তা করে কেন সে প্রস্তাব তিনি তাকে দিতে পারবেন না? সেখানে যে ধরনের সড়ক প্রয়োজন, সেই সড়ক নিশ্চয়ই সিলেটে হবে। প্রাকৃতিক ভাবে তো শামীম ভাই, ভৌগোলিক বা প্রাকৃতিক ভাবে তো আমরা খুব সৌভাগ্য দেখি যে ঢাকা সহ আমাদের সব সিটি কর্পোরেশন মোটামুটি নদীর পাড়েই। এবং এবং একটা যেটা বিষয়, পৃথিবীতে খুব দুর্লভ। এটা অনেক বরিশালের শহরে নেই। এখনো আমরা ভাবি, এখনো বরিশালের যে জলের এলাকা আছে, এখনো সেই জল ভিত্তিক যে তার যে যোগাযোগ ব্যবস্থা আছে, জল ভিত্তিক এখনো তার যে বাণিজ্য আছে, ব্যবসা আছে। আমরা থাইল্যান্ডের ছবি দেখে একদম বর্তে যাই যে কি সুন্দর মার্কেট, জলের উপরে নৌকা ভাসমান ভাসছে, বাজার, হ্যাঁ। ভাসমান বাজার। আমরা একই ধরনের কালচার একই রকম বরিশাল। আমি কি বরিশালকে আন্তর্জাতিকীকরণ করেছি যখন উনি বলছিলেন যে এই যে সামাজিক মাধ্যমে তো এখন আমরা অনেক বেশি লিপ্ত, অনেক বেশি যুক্ত। আমরা কি বলেছি যে থাইল্যান্ডের চেয়ে কোনো অংশেই বাজার প্রাচীন না, কোনো অংশেই বাজারের গুরুত্ব কম না? আজকে যিনি মেয়র হবেন, তিনি কি একটা প্রস্তাব দিতে পারতেন না সবার সামনে, বা দিতে পারেন না? সেটা সরকার সহযোগিতা করুক আর না করুক, অতিরিক্ত বাজেট দিক না দিক, যে এই আমার জলাভূমি, এই আমার আমরা যদি ব্যবস্থাপনা। যে বাজার অর্থনীতির কথা বলি, বিপণনের কথা বলি, সেই জায়গা থেকে শামীম ভাই, আমি একটু সাখাওয়াত ভাইয়ের কাছে জানতে চাই, আমাদের মেয়ররা নিজেরা যদি ব্র্যান্ডিং শব্দটাই নেই, কতটা তার শহরকে ব্র্যান্ডিং করেছেন? আমি যেহেতু আলাপ করছিলাম রাজশাহীর উপরে, আমরা আমের মৌসুমটা কেবল মনে হয় শেষের দিকে, হ্যাঁ, প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো এই ঢাকাতে আম যায় এবং বিদেশেও আম যায়। এই আমটাকে ফরমালিন মুক্ত করা নিয়ে সরকারকে নানা রকম সমস্যায় পড়তে হয়। এখানে কিন্তু স্থানীয়ভাবেই যদি এই মানে ফুড কোয়ালিটি বিষয়টা যদি নতুন নির্বাচিত মেয়র এবং তার পারিষদ যদি ভবিষ্যৎ 5 বছরের মধ্যে তৈরি করেন, এবং আপনি দেখবেন যে আমাদের অনেক ফসল নষ্ট হয়, মানে আমও একটা ফসল, অর্থকরী ফসল, এবার প্রচুর আম নষ্ট হয়েছে। এটাকে প্রসেস ফুড করা, জুস করে বাইরে নিয়ে চলে যাওয়া, এই ভ্যালু চেইনগুলো আনা, এগুলো তো সত্যিকার অর্থে স্থানীয় অর্থনীতির বিষয়। আমাদের কেন কেন্দ্রের উপর নির্ভর করে থাকতে হবে এই স্থানীয় সরকারগুলোকে? স্থানীয় সরকারের অভ্যন্তরীণ আয় বাড়াবার ব্যাপারগুলো আছে। আরেকটা জিনিস কিন্তু দেখবার বিষয় আছে, যে এখন এই সমস্ত স্থানীয় সরকারগুলোকে যারা লিড করছেন তারাও দেশের বাইরে যাচ্ছেন। আমাদের অর্থনৈতিক সামর্থ্য বাড়ার কারণে আমাদের দৃষ্টিভঙ্গিও বদল হচ্ছে। এই বাইরের ভালো জিনিসগুলো এবং দেশের ভেতরে যে ভালো জিনিসগুলো আছে, এগুলোকে যদি স্থানীয় পর্যায়ে আমরা সম্পৃক্ত করতে পারি এবং মানুষকে যদি আমরা এটা ধরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সম্ভব। আপনি দেখেন প্রাণ, আমি এই কারণেই বলছি, একটা প্রাইভেট সেক্টর সে ওই অঞ্চলে কিন্তু কৃষিকে একটা ইকোনমিক হাব হিসেবে তৈরি করেছে, এবং নাটোরেই একটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় স্থানীয় পর্যায়ে হয়েছে, একটি ব্যাংক করেছে। একটু যোগ করি যে আমরা অনেকদিন যাবত জানি সিলেটে অলস টাকা পড়ে আছে, রাইট। তো সেটা শুধুমাত্র কিছু মানে বিপণী বিতান এবং আবাসিক হোটেলে। আমারও একটা point আছে। এক্স্যাক্টলি সিলেটের ক্ষেত্রে যেটা হতে পারে যে প্রবাসী যে অর্থটা, এই যে পিপিপির কথা আমরা বলছি, হ্যাঁ, এই জায়গাগুলো তো আমরা ইনভেস্টর খুঁজি বিদেশিদের, কিন্তু আজকে যদি বলি যে আমাদের সবচেয়ে ভালো প্রাইভেট সেক্টরের যে আজকে যেটা কর্পোরেট সেক্টর, আমাদের গ্রামীণ ফোন কিন্তু বিদেশি বাঙালি অর্থায়নে সিড ক্যাপিটাল এসছে, সেটা হচ্ছে ইকবাল কাদেরের মতন একটি মানুষ, কিংবা বিকাশের ক্ষেত্রে। তো এরকম বিকাশ তো 10টা হতে পারে। আইটির ক্ষেত্রে আপনি একই জিনিস করতে পারেন যে প্রসেস ফুডের ক্ষেত্রে, যেহেতু আমাদের আমেরিকাতে আছে, ব্রিটেনে আছে, আজকে যদি সিলেটের সেই অর্থ আমাদের জুস ফ্যাক্টরির জন্য রাজশাহীতে যায় এবং 2 মেয়র যদি মিলে এটাকে অর্গানাইজ করে, আমাদের প্রবাসী ক্যাপিটালকে, মার্কেট এবং কর্মসংস্থান এবং স্থানীয় সম্পদ, এর চেয়ে ভালো সমন্বয় স্থানীয় সম্পদ আছে, স্থানীয় ট্যুরিজমের জায়গা থেকে দেখেন, ট্যুরিজমের জায়গা থেকে দেখেন যে এই যে একসময় আমরা কলোনিয়াল প্রোডাক্ট হিসাবে চাকে দেখতাম, কিন্তু এখন চা যে আমদানি করতে হচ্ছে, আমাদের অর্থনীতির সামর্থ্যের জায়গায়, হ্যাঁ, উৎপাদন কমে গেছে, আমাদের কনজাম্পশন বেড়েছে, অর্থাৎ আমাদের ইকোনমিক সাইজ বড় হওয়াতে চায়ের অভ্যাস পানীয় হিসাবে আমরা ক্রমশই বাড়িয়েছি। এগুলোও কিন্তু অর্থনৈতিক সামর্থ্যের ব্যাপার, কিন্তু এই জায়গাটাতেও পরিবর্তন করা, এই মানুষগুলোর মধ্যে পরিবর্তন করা। এবং আরেকটি জিনিস দেখবেন যে আগে যেটা কর্পোরেট বাগান হিসাবে উপনিবেশিকতার জায়গা থেকে এসেছিল, এখন এটা কমিউনিটি পার্সপেক্টিভ থেকে কিন্তু পঞ্চগড়ে ছোট 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 বাগানগুলো হচ্ছে। এই যে সৃজনশীল কৃষি ব্যবস্থাপনা, সেই জায়গাগুলো কিন্তু কৃষিকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি হিসাবে দেখতে হবে। এবং আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে এই জায়গাটা খুবই একমত যে গ্রাম শহরকে আলাদাভাবে দেখবার কোনো সুযোগ নেই। নাগরিক হিসেবে শিক্ষা, স্বাস্থ্য
এবং পূর্ত যে সুবিধা, এগুলোকে গোটা নাগরিকের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং ছড়িয়ে দেওয়ার মাধ্যম হবে আমাদের এই সমস্ত স্থানীয় সরকারগুলো, নগর সরকার। সাহেব, আপনি কথা বলতে চাচ্ছিলেন বিশেষ করে মনে হয় বিনিয়োগের বিষয়ে। বিনিয়োগের পাশে আমি ওই প্রসঙ্গে একটা কথা বলি। প্রয়াত হানিফ সাহেব এই ধরনের একটা ধারণা মনে আছে যে তখন বলেছিলেন যে একটা নগর গভর্নেন্স, একটা নগর সরকার যদি না হয় কি করে চালাবো। আসলে ভালো যে নগরগুলোর কথা আমরা বলি, আমরা ছেলেবেলা থেকে যেগুলো পড়ি, সেই বড় বড় নগরে কিন্তু আসলে নগর পিতারা এক ধরনের নগর গভর্নেন্সের কথা বলেন। আপনি কল্পনা করতে পারেন যে নিউ ইয়র্কের মেয়রের যে ক্ষমতা মানে ওই অর্থে পাওয়ার অর্থে বলা হচ্ছে না, যে তার কাজের ব্যাপ্তি, তার দায়িত্বের জায়গা। টোকিওর যে মেয়র, সেবার ক্ষেত্রে লন্ডনের যে মেয়র, এই শহরগুলো তো আমরা বলি, এমনকি কলকাতা আছে, পাশে মুম্বাই আছে, দিল্লি আছে, বড় বড় শহর আমাদের অঞ্চলেও রয়েছে। একটা বিষয় হলো যে আমার কাছে দুটো জিনিস মনে হয়। একটা হলো যে নগর পিতাকে না বলতে হবে, না বলাটা প্রয়োজন আছে খুব, যে এটা আপনি দিচ্ছেন, এটা সিলেটের জন্য যাচ্ছে না, এটা সিলেটের সঙ্গে যায় না, এটা চট্টগ্রামের সঙ্গে যায় না, এটা রাজশাহীর সঙ্গে যায় না, সেটাকে বিনীতভাবে না বলার সুযোগ থাকবে না যে আমি এটা করা সম্ভব হচ্ছে না, এটা হয়তো একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, আমি নিব না এটা। আর একটা হলো আমি কেন প্রস্তাব দিচ্ছি না উল্টা কেন্দ্রের কাছে, অর্থাৎ রাজধানীকে কেন আমি বলছি না যে আমি এরকম একটা বিষয় চাই। দেখুন এই যে 3টা শহর বলছি, 3টা শহরে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় রয়েছে। সাকাত ভাই তো রাজশাহীর দীর্ঘ বয়ান আমরা আগেও উনিও বলেছেন, যিনি ছিলেন সিলেটে রয়েছে। দেখেন সিলেটে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, একাধিক ঐতিহ্যবাহী কলেজ রয়েছে যার বয়স 100 বছরের বেশি। বরিশালে কলেজ রয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, একটা জেনারেল ইউনিভার্সিটি সেখানে তৈরি হচ্ছে। রাজশাহীর আলোচনা প্রয়োজনই নেই। সাধারণত দেখা যায় যে বিশ্ববিদ্যালয়কে ঘিরে কিন্তু একটা ছোট শহরের ব্যাপ্তি ঘটে, আবার শহরের প্রয়োজনে কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি হয়। আমরা যে মুখে মুখে একবার বলে ফেলি অক্সফোর্ড তো একটা শহর, সে একটা বিশ্ববিদ্যালয় শহর। রাজশাহীকে আমরা কখনো কল্পনা করেছি যে একটা বিশ্ববিদ্যালয় শহর হবে? বরিশাল কেন একটা শিক্ষা শহর হবে না? সিলেট কেন একটা শিক্ষা শহর হবে না? এই ধারণাগুলো কে দেবে? এই ধারণাগুলো কিন্তু নতুন যিনি নির্বাচিত হবেন মেয়র, তাকে, তিনি যদি কেবলমাত্র মনে করেন যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, তার একটা পার্টি লাইন আছে, তার একটা সরকারি লাইন আছে, ওই লাইনেই কেবল তিনি কথা বলবেন, তাহলে তো আমার রাজশাহী চট্টগ্রাম খুলনার আলাদা করবার কোনো প্রয়োজন ছিল না। শুধু সিলেট তো আর পর্যটন এলাকা না, আমাদের রাজশাহী পর্যটন এলাকা, আমাদের বরিশাল পর্যটন এলাকা। পর্যটন, দেখেন পর্যটন এমন একটা জিনিস যে ওই বান্টি জাম্পিং এর মতো বড় একটা ব্রিজের উপর থেকে পায়ে দড়ি বেঁধে লাফ দেওয়া একটা পর্যটন। অবশ্যই আপনি পর্যটনকে কোনভাবে নিয়ে যাচ্ছেন, আপনি যদি এখন নৌভ্রমণে নিয়ে যেতে পারেন তাহলে বরিশাল, এটা সিলেটে তো অসংখ্য রয়েছে, বিরাট তালিকা। আর তার সঙ্গে আপনি যে কথাটা বলছিলেন, দেখুন সিলেটের মতো একটা জায়গা, সেটা তো আমি মনে করি যে আমাদের বিলেত হবার কথা ছিল, সেটা কেন হলো না? সেখানকার 1/2 মিলিয়ন লোক যুক্তরাজ্যে থাকেন এবং তাদের যে অবদানটা তাদের 50-এর দশকে 60-এর দশকে এই পরিমাণ আর্থিক সক্ষমতা ছিল না। এখন তাদের যে বাণিজ্য সক্ষমতা, সেখানে তাদের যে উপার্জন করবার সক্ষমতা, কয়েক প্রজন্ম হয়ে গেছে, তারা যে গুরুত্বপূর্ণ পদগুলোতে সেখানে আছেন, তাদের যে অসাধারণ একটা সুযোগ তৈরি হচ্ছে সিলেটকে উন্নত করবার, সিলেটে বিনিয়োগ করবার। অনেক সময় আমরা দেখেছি আলাপে, অনানুষ্ঠানিক আলাপে মুরব্বীরা একটু রুষ্ট হন যখন আমরা বলি যে মুরব্বী এই জায়গায় বিনিয়োগ না করে এই জায়গায় করলে কেউ, আমি নাম না বলি সেটা, তারা হয়তো বলেন যে এটা তোমরা বোঝো না, এটার অন্য কোনো তাৎপর্য আছে। কিন্তু দেখুন তাদের যে সামর্থ্য, তারা একটা বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে পারেন, তারা একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে পারে, তারা আইটি আইসিটির মতো বড় গবেষণা প্রতিষ্ঠান তাদের টাকায় তৈরি করে দেওয়ার সক্ষমতা রাখে। এরকম একটা অত্যন্ত আলোকিত সম্প্রদায় যারা ইউরোপের গুরুত্বপূর্ণ একটা শহরে থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছেন, তাদের পরিবার পরিজন যেখানে থাকেন, আত্মীয় স্বজন যেখানে থাকেন, এবং সাখাত ভাই যে কথাটি বললেন, যতজন প্রার্থীকে এখানে দেখলাম বসে থাকতে, তারা প্রত্যেকে নিয়মিত বিলতে যান এবং কোনো না কোনো সময় তারা সেখানে দেখাশোনা করেন। সেখানে একজন সাধারণ ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে সিলেটের অধিকাংশ যারা রাজনৈতিক কর্মী আছেন তাদের সুযোগ হয় বিলেতে যাবার, ইউরোপের দেশগুলোতে যাবার, ব্যক্তিগতভাবেই আত্মীয় স্বজনকে দেখা করতে যান, সব মিলে। তারা ফিরে এসে এরকম একটা সিলেট তৈরি করতে পারবেন না, এটা তো অকল্পনীয়। এটা আমরা কেন মেনে নেব? শামীম, এই জায়গাতে রিসেন্টলি লিডারশিপের রোল নিয়ে গবেষণা হচ্ছে। সো স্বপ্ন দেখানো কিন্তু লিডারশিপের একটা কাজ। আপনি দেখেন বঙ্গবন্ধুর সমসাময়িক অনেকেই ছিলেন, কিন্তু একটি রাষ্ট্রকে চিন্তা করা পলিটিক্যাল ক্যারিয়ারের শুরুতে এবং তার জন্য লেগে পড়ে থেকে দেশটাকে তৈরি করা, আমাদের হয়তো সেই সুযোগটা নেই, কিন্তু আমরা আমাদের অঞ্চলটাকে ট্রান্সফর্ম করতে পারি। এবং সেক্ষেত্রে দেখেন সবচেয়ে বড় সাহায্য করতে পারে আজকে আইটি। এই জায়গাতে ভিজুয়াল ক্লাসরুম, যে মানে একজন মেয়র লন্ডনের সঙ্গে একটা কাউন্টির সঙ্গে কিন্তু একটা প্রোগ্রাম চালু করতে পারেন, কিংবা সিলেটের যে মেয়র হচ্ছেন তিনি কিন্তু লন্ডনের সঙ্গে করতে পারেন, খুব সীমিত, উনি অস্ট্রেলিয়ার সঙ্গে, কেউ অস্ট্রেলিয়ার সঙ্গে এখানে করতে পারেন। এই জায়গাগুলোতে ড্রিমার হিসেবে
এক্সপ্লোর করা, ব্যবসায়ী কমিউনিটির মধ্যে, শিক্ষকদের মধ্যে, প্ল্যানার্সদের মধ্যে, সব কাজ কিন্তু প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন এই জায়গায় আমি একটু যোগ করতে করি, আপনি পারেন না। যে বিষয়গুলো বললেন তার সঙ্গে যোগ করে যে নিশ্চয়ই আপনি সিলেট বা রাজশাহী বা বরিশাল শহরগুলো, কিন্তু সিলেট শহরের কথা জি। যদি বলেন, সেখানে কিন্তু শিক্ষিত বেকার, কর্মহীন, আমরা যদি বলি কর্মহীন অনেক তরুণ রয়েছে, যারা এবার নতুন ভোটার হয়েছে এই 3 শহরে, অন্যান্য শহরেও তো আছেন। তাদেরকে নিয়ে আসলে আমাদের যারা প্রার্থী হয়েছিলেন, যারা এখন নগরের দায়িত্ব নেবেন, অভিভাবক নেবেন, তাদেরকে খুব স্পষ্ট কোনো ইশতেহার প্রতিশ্রুতি দেখেছেন বা আগে কাজ দেখেছেন আপনারা? সত্যিকার অর্থে এই জায়গাতে ইমিডিয়েটলি কিন্তু লোকাল গভর্নমেন্টের কর্মসংস্থান তৈরির কোনো সুযোগ নেই, কিন্তু বড় অর্থে যুক্ত যদি করা, বলেন, আপনি আইসিটির কথা বলছেন, রাইট, কিন্তু যুক্ত করার সম্ভাবনা যুক্ত করা তো আছে। আছে। যে সিলেটের ধরেন বা রাজশাহীর বলেন বা বরিশালের বলেন, যে চেম্বার অফ কমার্স আছে, সেই চেম্বার অফ কমার্সকে তো উনি যে সমস্যাটার মধ্যে আছেন এটা জানিয়ে এর বিজনেস প্ল্যানের জন্য উনি অফার করতে পারেন যে এটা হচ্ছে আমার জনশক্তি, একে ব্যবহার করার জন্য এই অপরচুনিটিগুলো আছে, আমি তোমাদের সাহায্য করব, তোমরা ইনভেস্ট করে নানা পক্ষগুলোকে একত্রিত করে ব্যবসা বাণিজ্য করে এদের কাজে লাগাও। এখানেই হচ্ছে লিডারশিপের বিষয়টা। আপনি দেখবেন যে সত্যিকার অর্থে 100টা আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন করবার পরিকল্পনা করা হচ্ছে, যেগুলো কর্মসংস্থানের জন্য একটা বড় ধরনের সুযোগ তৈরি করবে। পদ্মা সেতু হওয়ার পরে এইখানে একটা গ্রোথ হবে। ঠিক উল্টোভাবে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে বিশেষত আমি রুরাল আপনার ট্যুরিজমের পার্সপেক্টিভ থেকে যদি আপনি দেখেন, আমাদের 3টি যে সিটি কর্পোরেশন নিয়ে কথা বলছি, সব জায়গায় কিন্তু প্লেন যাওয়ার সুযোগটি আছে, এবং এই জায়গাগুলোতে আমাদের দেশের ভেতরেই কিন্তু অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনি এগুলোকে সত্যিকার অর্থে ব্র্যান্ডিং এর লেভেলে নিতে পারেন। আমাদের দেশের বাইরে এবং দেশের ভেতরে মধ্যবিত্ত উচ্চবিত্তদের একটা বড় অংশ আপনার ট্যুরিজমের জন্য বাইরে পয়সা দিয়ে আসছে। এখানে রুরাল ট্যুরিজম অর্থাৎ আমাদের রুটের সঙ্গে সম্পৃক্ত করে যদি আমরা একটা জেনারেশনকে বিল্ড না করতে পারি, তাহলে কিন্তু এরা সমাজে একটা উৎকো জনগোষ্ঠী হিসেবে আসবে। এরা ইংরেজি পড়ছে, দেশের গ্রাম সমাজের সঙ্গে পরিচয় থাকছে না, পরবর্তীতে এরা যদি লিডারশিপ হয়ে আসে সত্যিকার অর্থে বাস্তবের জায়গা থেকে যেতে পারবে না। সুতরাং আমাদের যদি সত্যিকার অর্থে ফিউচার লিডারশিপকে, সেটা বিজনেস লিডার হিসেবে হোক, পলিটিক্যাল লিডার হিসেবে হোক, একাডেমিয়া হিসেবে হোক, কিংবা কমিউনিটি লিডারশিপ হোক, তাকে কিন্তু গ্রাম সমাজের সঙ্গে পরিচয় করে দিতে হবে। এই মধ্যবিত্ত আজকে সিঙ্গাপুর যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, কিংবা ইন্ডিয়াতে যাচ্ছে। ইন্ডিয়া দেখবেন একটা বড় পরিকল্পনা করছে আমাদের এই মধ্যবিত্তের সামর্থ্যটা এক্সপ্লয়েট করবার জন্য। একে কিন্তু অভ্যন্তরীণ ট্যুরিজমের স্কোপস গুলোকে বাড়াতে হবে। আজকে যেমন ধরেন একটা এসি সুবিধা হয়েছে, যে গ্রিন লাইন মনে হয় প্রাইভেট সেক্টর যারা বরিশালে দিনের বেলা করে, কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু অন্য সুবিধা দিয়েও তৈরি করতে হবে, যেন 3 দিন 4 দিন একটা পরিবারকে নিয়ে যেন তারা থাকতে পারে। এই যে অর্থনৈতিক সামর্থ্যটা হচ্ছে, এটা দেশের ভেতরে কর্মসংস্থানে, সেবা খাতে পরিকল্পিতভাবে ব্যবহার করার সুযোগটা নিতে হবে। আমাদের সবই যে উৎপাদন খাতের সঙ্গে হবে তা না, আমাদের সেবা খাত কিন্তু একটা বড় ধরনের। যে পয়সাটি বাইরে চলে যাচ্ছে, সেই পয়সাটি দেশের ভেতরে এবং কর্মসংস্থান তৈরির জন্য সৃজনশীলভাবে কাজ করতে হবে, আয়ের উৎস বাড়াতে পারে সেখানে। এই জায়গাটা আরেকটি জায়গা আমি রাজশাহীর ক্ষেত্রে বলবো, বিশেষত আপনি টোটালি আমকে নিয়ে আমাদেরই যে চেইন শপগুলো হচ্ছে, এক সময় আমসত্ত্ব বানানো হতো আমাদের দেশে, মানে মা-নানীরা করতেন, দাদিরা করতেন, সেগুলো একটু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হিসেবে প্যাকেটজাত হয়ে আমাদেরই বাজারে এসে বাজার করে নিচ্ছে। এই জিনিসগুলোকে আমরা করতে পারি না, যেটা প্রাণ ইদানিং করছে। এগুলোকে তো ফ্যাসিলিটেট করা, পার্টিকুলারলি লোকাল লিডার হিসেবে এই সমস্ত ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের। আমি একটু সাহেবের কাছে যেতে চাই, উনি শিক্ষানবিশের কথা একটু বলছিলেন আপনি, যে আমরা কতকাল শিক্ষানবিশ থাকবো। সেই জায়গা থেকেই বলা যে আমাদের তো রাজনৈতিক নেতৃত্ব, তরুণ নেতৃত্ব অনেকেই এসছে, আমাদের এই যে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে এসছে, আমাদের মেয়র প্রার্থী যারা এসছেন তারা এসছেন। তো ধারণাগত উন্নয়নের ধারণাগত বিষয়ে আমরা দেখি সিটি কর্পোরেশনগুলোকে তারা বিপণী বিধান বানান, উন্নয়নের ক্ষেত্রে বা আয়ের উৎসর ক্ষেত্রে বিপণী বিধান তৈরি করেন, অনেক মার্কেট তৈরি করেন, বরাদ্দ দেন।
এইখানে ধারণা আর কত শিক্ষা নবিষ্কাল পার হওয়ার পর আমাদের পরিবর্তন হবে? এখানে আসলে রাজনীতির একটা শ্রেণীগত অবস্থান আছে, আলোচনা হয়তো এত সংক্ষেপে করা যাবে না, তাহলে পুরনো আলোচনায় ফিরে আসতে হবে আপনি কাকে প্রার্থী দেন। আমাদের রাজনীতির গুণগত একটা ঠিক উন্নতি না হয়ে একটা অবনমন হয়েছে। আমি এমন কিছু লোককে বা এমন কিছু শ্রেণী বা পেশার মানুষকে আমরা রাজনীতিতে যুক্ত করি যার বিপণী বিতান প্রয়োজন। তোমার এই জায়গাটা একটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এসছে। জি, মানে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই সার্ভিসটা পুরোটা দেখতে পারলাম না। ঢাকা শহরে ট্রান্সপোর্ট নিয়ে একটা বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছিলেন আনিসুল হক। জি, সমন্বিত, যেটা কিন্তু গ্লোবাল একটা এক্সপেরিয়েন্সের অংশ। আমি ওই জন্য এই ধরনের লিডারশিপ সেইটা মজার কথা যে আপনি দেখুন এখনো পর্যন্ত, আমি কাউকে গ্লানিকর অবস্থার জন্য বলছি না, আপনি ওয়ার্ড কমিশনার কাউন্সিলরের জন্য এখনো আপনি ভাবেন যে খুব শিক্ষিত লোক সেখানে আসবে না, খুব ওই ধরনের লোক সেখানে আসবে না। এখন আপনার যদি নির্বাচনের ক্ষেত্রে ধারণাটাই থাকে যে কিছু পয়সা বানাতে হবে, তো কিছু পয়সা বানাতে গেলে তো বিপণী বিতানই বানাতে হবে। আপনি কি এমন কোনো তরুণকে উদ্বুদ্ধ করতে পারছেন যে কথা উনি বলেন যিনি স্বপ্ন দেখবেন বা স্বপ্ন দেখতে ভালোবাসেন? আপনার এমন এক সময় আমি এইখানে উদাহরণ দিলাম যে কলকাতা সিটি কর্পোরেশন থেকে এসে পেশায় ডাক্তার বা উচ্চ শিক্ষিত তিনি গ্রামে নির্বাচন কেন করতেন? যে গ্রামে কিছুদিন কাজ করলে কংগ্রেসের কাছে বা মুসলিম লীগের কাছে আমার একটা নাম ডাক হবে, আমি ওখানে গিয়ে বড় একটা কিছু করতে পারবো। সেই প্রক্রিয়া তো আপনি অব্যাহত রাখেননি। না রাখার কারণে যেটা হচ্ছে, দল তো দলের মতো সুবিধা মতোই প্রার্থী সেখানে দেবে। যেহেতু স্থানীয় যোগাযোগ কম, ক্রমশ আপনার মতামত সংকুচিত হয়ে আসছে। কিন্তু আপনি সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপনার মতামত দিয়ে প্রার্থী নিতে পারছেন না। আপনি সবসময় হয়তো বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে মেয়র নির্বাচনে আপনি এক্স্যাক্টলি কাকে চান, আপনার যে দল সেখানে আপনি মত দিতে পারছেন না। কাউন্সিলর, ওয়ার্ড কমিশনারদের মতো জায়গাতে আপনি মত দিতে পারছেন না। এখন আপনার যদি শ্রেণীটা এরকম হয়ে যায় যে বড় একটা অংশ আসলে অর্থই নির্মাণ করতে চায়, তো তার জন্য আপনি যে বলেন যেখান থেকে তার দ্রুত অর্থ আসবে, দেখেন রুচিশীল কিছু মানুষকে এখন বসা, উনি যার উদাহরণ দিলেন প্রয়াত, তার সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে কাজ করবার সুযোগ আছে, আমি তার সঙ্গে কাজ করেছি, পারিবারিকভাবে তাকে চিনি। আপনি তার মতো কি 10 জন রুচিবান মানুষকে পাচ্ছেন? আমি বাকিদেরকে অরুচিকর বলছি না, কিন্তু দৃশ্যমান ভাবে তার যে চিন্তা ভাবনা, তার যে নেতৃত্বের যে ক্ষমতা, রুচির যে প্রকাশ আমরা দেখেছি, আমরা এরকম অনেক মানুষ দেখতে চাই। একটা জিনিস দেখেন, এই সীমাবদ্ধতা আছে। আমরা জানি যে এই স্থানীয় সরকারের অবস্থা ভালো না, সেটার আইনগত অবস্থা আছে, সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আছে। যখন যে সরকার আসছে কেউ তাকে ভালো অবস্থায় রাখে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আজকে রাত 12টার পরে আলোচনা আগামী নির্বাচন পর্যন্ত আর হবে না, যে স্থানীয় সরকার বাক্সবন্দী। তারপরেও বলি যে যেটুকু সুযোগ আছে একটা মহাপরিকল্পনা করেও যদি কেউ বলেন আজকে রাজশাহী থেকে, সিলেট থেকে, বরিশাল থেকে এইটা আমরা করতে চাই, একটা গণমাধ্যমে দেখাতে চাই, একটা সেমিনার করে বলতে চাই, তাতে কি মাননীয় প্রধানমন্ত্রী বা তার সরকার খুব নাখোশ হবেন? আমার মনে হয় তুমি যেহেতু প্রাইম মিনিস্টারের রেফারেন্সটি আনলে, সেখানে কিন্তু একটা মাইন্ডসেটের পরিবর্তন আমরা দেখি। এই যে গত 1 বছর ধরে যে ইলেকশনগুলো হলো, বিশেষত সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, আমি একটা সূচককে খুব পজিটিভ দেখছি। সেটা হচ্ছে মধ্যবয়সী যারা দীর্ঘ সময় ধরে সিটি কর্পোরেশনে চালাবার সময় পাবেন এমন বয়সীদের কিন্তু নেওয়া হচ্ছে, যেটা গাজীপুরে দেখলাম, যেটা দেখার বিষয় আছে বরিশালের প্রার্থী দেখেছি। আর অন্য 3 জন যারা আছে, সেটা সরকারি দল, বিরোধী দল, তাদেরও কিন্তু একটা এক্সপেরিয়েন্স আছে, 2 বার হয়েছেন, 1 বার হয়েছেন। এই জায়গাগুলোতে একটা গিয়ার চেঞ্জের স্কোপ এসছে। যেমন 80-র দশকে বা 90-এর দশকে আমাদের স্থানীয় এই সিটি কর্পোরেশনগুলোকে কেন্দ্র করে এই দৃষ্টিভঙ্গির আলোকে দেখবার সুযোগ ছিল না। এখন কিন্তু আমরা এসডিজিতে যখন যাচ্ছি, এসডিজিতে কিন্তু 3টে সেক্টরকে একই প্যারালালি আমাদের গ্লোবালি ব্লেন্ড করতে হচ্ছে, উদার অর্থনীতির সেই বাতাবরণের জায়গা থেকে। একটা হচ্ছে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং ডেভেলপমেন্ট সেক্টর। সো আমাদের যারা সিটি কর্পোরেশন চালাবেন তাদেরও অর্থায়নের ক্ষেত্রে মানে কৌশলগত দিক থেকে এই 3টি সেক্টরকেও কাজে লাগাতে হবে, এই লিডারশিপগুলোকে নিতে হবে। এবং সেই জায়গায় আমি মনে করি যে সবটাই যে হতাশার বিষয় হবে তেমনটি নয়, কারণ আমরা সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবার দিকে যাচ্ছি, সেটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। যেমন এই হাতের ঝিলের যে ট্রান্সফরমেশনটা হলো, গুড প্র্যাকটিসেস গুলোই তো আমাদের আশাগুলো দেখায়, এটা কিন্তু একটা সমাধান। আমাদের পানি ব্যবহার করে যে ট্রান্সপোর্ট গড়ে তোলা যায়, আয়তনে ছোট হলেও, সেটি হচ্ছে আমাদের হাতির ঝিলের যে ওয়াটার বাসটা হলো, ওয়াটার ট্র্যাকটা হলো, সেটা ছোট, কিন্তু এ ধরনের ভালো দৃষ্টান্তগুলো দেশব্যাপী ছড়িয়ে যায়। রাজশাহীতে কিন্তু হয়েছে, রাজশাহীতে পদ্মার পাড়, তারপরে গুলশানে যে সার্কুলার যে বাসটা হয়েছে,
এই আইডিয়াস গুলোই কিন্তু ক্রমশই নিয়ে চলে একটা যেতে বিষয় কি হবে। মানে ইতিবাচক বিষয়টা মাথায় রেখো আমরা কিন্তু খুব ঢাকার রাজধানী ভিত্তিক হয়ে সবকিছু যাচ্ছে। উন্নয়নটাকে শোকেসিং করি। যেমন ধরুন আমরা মনে করি যে এখানে রাজনীতির পরিবর্তন হলে পুরো দেশের পরিবর্তন হবে, এখানে ক্ষমতার পালাবদলের একটা অনুষঙ্গ ঘটাতে পারলে পুরো দেশে তার প্রভাব শুরুটা কেন বরিশাল থেকে হবে না? শুরুটা কেন বরিশাল থেকে হবে না, শুরুটা কেন যেমন উনি যখন কর্মসংস্থানের কথা বলেন, এটা সত্যি কথা যে প্রাথমিকভাবে একজন মেয়রের ওই পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ নেই বা সেই তার কিন্তু স্কোপ যুক্ত অফ করার- ওয়ার্কের মধ্যে পড়ে। কিন্তু দেখুন 3টা শহরের শক্তিশালী বণিক সম্প্রদায় আছে, right. সিলেটের চেম্বার অফ কমার্স রয়েছে, বরিশালের পুরনো চেম্বার অফ কমার্স রয়েছে, রাজশাহীর অনেক পুরনো চেম্বার অফ কমার্স রয়েছে, এবং এর কোনোটা সে উপনিবেশিক সময় থেকে। তো তারা কি কর্মসংস্থান সেখানে তৈরি করতে পারেন, একটা প্রস্তাব দিতে পারেন? উনি একটা আগে যেটা বলছিলেন, আমার মনে হয় যে 1 দশক আগেও হবে না যে বরিশালে গিয়ে আমরা কি কষ্ট করতাম এই উন্নয়ন কাজগুলোতে গিয়ে, একটু তোমাকে ট্রেনিং এ যদি গিয়ে। ধরিয়ে দেই যে চায়না আর বাংলাদেশ অথবা আমাদের মতন দেশগুলো পার্থক্য কোথায়। একটা শহরের মেয়র সে কিন্তু আরেকটা মাল্টিনেশনালের সঙ্গে ইনভেস্টমেন্ট জয়েন্টলি করতে পারছে। ওই প্রসঙ্গে এই আসতে পাওয়ার যাচ্ছিলাম যে- ডেলিগেটটা কিন্তু করতে সেটা হবে। আমাদের এখানে- এই পাওয়ার ডেলিগেট সেটা দেশেই হয়নি। যেমন একসময় আমরা ভেবেছিলাম যে ট্রান্স বর্ডার একটা ট্রেড হতে পারে, 2 বর্ডারের মধ্যে একটা বাণিজ্য হতে পারে, কিংবা এক অঞ্চল, যেটা চীন যেটা করেছে, এক অঞ্চলের সঙ্গে আরেক দেশের বাণিজ্য চুক্তি, সেটাতে রাজশাহীর সঙ্গে সীমান্তবর্তী অন্য জায়গার এটা হয়তো বৃহত্তর পরিকল্পনা। এটা আমাদের স্থানীয় পর্যায়ে কিন্তু ব্যবসায়ী কমিউনিটির মধ্যে হতে এটা পারে। আমার- এমনি না, একদম অনানুষ্ঠানিক যে নাই তা তার কিন্তু কিন্তু না। সেটা না, আমার একটা জিনিস মনে হয় যে একটু যদি ভিন্ন ধারায় যায়, যে একটা নগরকে বা একটা শহরকে নিজের ভাবা। হ্যাঁ। আপনি একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকটাতে আমরা বলছি যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রশিক্ষণ কেন্দ্র আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, কৃষি উন্নয়ন করা যায়, বহুমুখী করা যায়, এই ধরনের জায়গা আছে, সিলেটের মতো জায়গায় বিপুল বিনিয়োগের সক্ষমতা আছে। শহরটাকে নিজের মতো ভাবি কিনা, নিজের যে ভাবনার জায়গাটাই নগরপিতা কিন্তু একদম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আরেকটা হচ্ছে যে শহরেরও একটা সক্রিয়তা আছে। সেটা আমি তো যেহেতু বটেই। চট্টগ্রামে বেড়ে উঠেছি, চট্টগ্রামের যে সমুদ্র এবং পাহাড়, এবং তোমারও দেখার সুযোগ হয়েছে, সেই জন্য রেফারেন্স আনছি যে ইংল্যান্ডের যে সোয়ানজি পাহাড় এবং সমুদ্র, দুটোর ব্যবস্থাপনাই আমাদের মানে ঐতিহ্যের দুর্বলতার ব্যাপারটা, সাংস্কৃতিক দুর্বলতার ব্যাপারটা স্বীকার করে, মানে ধরিয়ে দেয়, চোখে ধরে দেয়। রেলওয়েতে পাহাড় ব্যবস্থাপনার একটা বিরাট দৃষ্টান্ত ব্রিটিশরা রেখে গিয়েছিল, আমরা কিন্তু সেগুলো এই জায়গায় ধারাবাহিকভাবে যেহেতু রাখতে পারছি না। আমিও যেতাম, কিন্তু সংস্কৃতি শব্দটা আসাতে বলছি যে আমাদের নগরে আসলে সাংস্কৃতিক চর্চাটাই কতটা আসবে, কারণ রুচির কথা বলছিলেন এইটাই তো। আমি কিছুটা যে জায়গায় যেতে চাচ্ছিলাম, আমি একটু উদাহরণটা দিয়ে আমি ওই প্রসঙ্গেই যাব না। এই যে আমাদের শিক্ষার্থীদের সংস্কার বিষয়ক দাবি দেওয়ার সময় একটা ঘটনা ঘটলো একটা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, এটা কিছুটা মারপিটের ঘটনা। ওই প্রশাসন এইভাবে ব্যাখ্যা দিলেন যে ঘটনাটি আমার এখানে ঘটেনি, ঘটেছে শহরে। আমি এইভাবে পার্থক্যটা বুঝবার চেষ্টা করি, তার মানে বিশ্ববিদ্যালয়টুকু আমার, শহরটুকু আমার না। অথবা শহরে আমার কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে তুমি তো সেটা শহরের তো মার আমার না। খেয়েছো, বাসে মারামারি করেছো, এটা আমার না। এই যে আদারিং যে প্রক্রিয়াটা একটা শহরের মধ্যে, আমি মনে করি এটা ক্ষতিকর। এই যে শহরগুলো 3টার কথা বলছি, এটা একটা যুথবদ্ধ কমিউনিটি। কিন্তু কেউ যদি এমসি কলেজে কোনো ঘটনা ঘটে, তার জন্য যেমন শহরে প্রভাব পড়তে পারে, শহরেও কেউ কোনো বিষয় প্রভাবিত হলে কলেজে তার প্রভাব পড়তে পারে। এটা এই বিষয়টা ঢাকা চিটাগং বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য, যে বৃহত্তর গ্রাম সমাজের মধ্যে থেকেও গ্রাম সমাজের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করতে পারে। তার মানে সাক্ষাৎ এরকম হচ্ছে যে আমার কোন একটা দুর্ঘটনা শহরে ঘটলে আমার না, আর শহরে ঘটে বিশ্ববিদ্যালয়ের। আমি একটা উদাহরণ হিসাবে বলছি যে এইটা হয় কি যে সাংস্কৃতিক ভাবে বিচ্ছিন্ন করে, আপনি যে সংস্কৃতির কথাটা তুলছেন, যতগুলো বড় শহরের কথা আমরা বললাম, যদি আমরা কলকাতাকেও একেবারে আমাদের কাছে ধরি, নগর পিতা কিন্তু একটা অনেক বড় বিষয়। তিনি তার শহরে নন্দনের মতো প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন কিনা, তিনি তার শহরে একটা শিল্পকলা প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন কিনা, তিনি নাটকের জায়গা কিভাবে, এই যে মঞ্চ, পাবলিক অ্যাক্সেস টু আর্ট যে ধারণাটা আমরা বারবার বলবার চেষ্টা করেছি, যে কেবলমাত্র ভবন বাড়ালে হবে না, জনগণের যে প্রবেশাধিকার থাকতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে, সেটা রাজশাহীতে প্রয়োজন, সেটা সিলেটে প্রয়োজন, সেটা বরিশালে প্রয়োজন। এটা কি ঢাকা থেকে গিয়ে হবে? ঢাকা থেকে যত টাকা দিই, ঢাকা থেকে যত বলি, সেটা আওয়ামী লীগের প্রার্থী হোক, বিএনপির প্রার্থী হোক, তার সরকার এই মুহূর্তে ক্ষমতায় থাকবে না থাক। সংস্কৃতির বিষয়টা তো ঢাকাও কিন্তু ওই জায়গাগুলো থেকে পেয়েছিল। আমি যদি সিটি কর্পোরেশন চিন্তা করি যে আমার পুরো বছর ব্যাপী রাজশাহীতে এই 50টি অনুষ্ঠান হবে, একজন সাধারণ মানুষের যেন সে নাটক দেখতে পারেন, সে শিল্পকলা দেখতে পারেন, সেই ক্রীড়া অনুষ্ঠান তিনি উপভোগ করতে পারেন। অনেক জিনিস আছে, কিন্তু অল্প মূল্যে, সে নৌকা বাইচ থেকে শুরু করে ঐতিহ্যবাহী খেলা থেকে আবার সে ব্র্যান্ডিং এর কথা চলে আসে। পুরো মানুষের রুচি পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে স্থানীয় যে সংস্কৃতির বিকাশটা, যে কথাটা বারবার বলছি, এই মৌলবাদের উত্থান ঘটে, আপনি এটা করতে পারছেন না, আপনি সচেতন করতে পারছেন না, আপনি এখনো ভাগ করছেন, এটা আমার জায়গা, এটা বরিশাল শহরের জায়গা, এটুকু আমার বাড়ি, এটুকু শহর। অর্থাৎ শহরও আপনি যখন ভাববেন নিজের, এবং ওই জায়গাটাও যখন আপনি এই ওয়ার্ড আমার, ওই ওয়ার্ড আমার, এবং আপনি একটা জিনিস দেখুন যে
এই এই যে আপনি সংস্কৃতির বিকাশের কথা বললেন, সেটা যদি সংস্কৃতি অনেক রকম হয়, এটা যদি আপনি বিল্ড হেরিটেজের কথা বলেন, রাজশাহীতে যে ঐতিহ্যগুলো রয়েছে, আমাদের যে বিল্ড হেরিটেজ গুলো রয়েছে, যে স্থাপত্যগুলো রয়েছে পুরনো, সেগুলো কে দেখভাল করবে? দেখভাল হয়তো একটা প্রত্নতত্ত্ব বিভাগ আছে, কিন্তু মেয়রের যে একটা দাবি, তার অফিসের যে একটা দাবি, যেটা ক্ষতি করা যাবে না, এর দেওয়াল ভাঙা যাবে না, এর পাশে কোনো যে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে আমি দেবো না, আমি মহাস্থানগড়কে নষ্ট হতে দেবো না, নদীকে নষ্ট আমি দেব না। নদীকে নষ্ট হতে দেবো না। কি সিলেট বলতে পারে যে এই হযরত সুরমা। শাহজালালের দরগার যে চারপাশের পরিবেশ, সেটাকে আমি নষ্ট বা হতে দেবো সুরমাকে আমি না, রক্ষা করবো। আমি জাফলংকে এইভাবে নষ্ট হতে দেবো না। এই বক্তব্য তো ঢাকা থেকে গেলে হবে না, ঢাকার কয়েকজন নাগরিক সমাজের লোক হাতে হাত ধরে দাঁড়ালে ওখানে কাজ হবে না। এই বরিশাল যদি না বলে যে আমি আমার এই পানির জায়গা নষ্ট হতে দেবো না, এই ঐতিহ্যবাহী বাজার আমি নষ্ট হতে দেবো না, তাকে বলতে হবে, সংস্কৃতিকে কিন্তু তাকে ধারণ করতে হবে। এবং যে কথাটি বললাম, এখনকার মেয়ররা অনেক অনেক জায়গায় যায়, অনেক কিছু দেখেন, বাইরে সফরে যান, ফিরে এসে যদি তার আংশিকও তারা ব্যয় এখানে এবং যে কথাটা উনি বললেন, স্বপ্ন দেখাতে দোষ কি? আজকে যারা ধরে নিজে একটা একটা দুটো সিটি কর্পোরেশনে বেশ বয়স্ক যারা আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, তারা অপেক্ষাকৃত তারা মেয়র হবে, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা স্বপ্ন দেখাতে অসুবিধা কি? যে আমি আরেকটা রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে 2008 সালের পরে, এক ধরনের মাইক্রো লেভেলে, ম্যাক্রো লেভেলে আমরা কিন্তু একটা ভিশন দিচ্ছি, সেটা হচ্ছে 2020, 2051, 2030, একটা দীর্ঘমেয়াদী একটা ভিশনের জায়গা থেকে যাচ্ছি। আমাদের যেমন ডেল্টা, আমরা তো ডেল্টার মধ্যে আছি, ডেল্টাতে আমাদের প্রাইম মিনিস্টার বলছেন 100 বছরের প্ল্যান করেন। অর্থাৎ এই যে বিগ স্কেলে দেখার যখন আমাদের সুযোগ তৈরি হয়েছে, চোখ তৈরি হয়েছে, কিছুটা সামর্থ্য তৈরি হয়েছে, তখন কিন্তু মাইক্রো লেভেলে অর্থাৎ রিজিওনাল লেভেলেও এই বিগ পিকচারসে দেখার সুযোগগুলো নিতে হবে। যেটা বলছেন সেটাও কিন্তু এরকম যে সিলেট কেন সেভাবে ভাববে না যে আমি 10 বছর 20 বছর পর কোথায় যাব, এক্স্যাক্টলি 50 বছর, 20 বছরও না, যে 50 বছর পর কোথায় 50 বছর পরে কোথায় যাব। এবং সেই জায়গাতে আমাদের দেশের পলিটিক্যাল কালচারের একটা বৈশিষ্ট্য আছে, আমরা প্রথমে কাগজপত্র তৈরি করি না, আমরা কাজটা করি, তারপরে সেই অনুযায়ী কাগজপত্র তৈরি করি। তো এটার কিন্তু একটা সুযোগ আছে, কেউ যদি পলিটিক্যাল এন্টারপ্রেনার অথবা রিজিওনাল লেভেলে ইকোনমিক হাব হিসেবে অথবা একটা গ্রোথ সেন্টার হিসেবে তৈরি করতে চান, সেই স্পেসটা কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টের ধারণার মধ্যে আছে। স্থানীয় ভাবনাটা কিন্তু খুব জরুরি। একটা জিনিস দেখুন, আমি পৈতৃকভাবে অপেক্ষাকৃত সমতল এলাকার লোক, আমি যদি কোনোদিন নীতি নির্ধারক হই, আমি শত চিন্তা করে কিন্তু সিলেটের ওই ইকোলজি আমি ভাবতে পারবো না। ওখানকার একজন মানুষ জানেন যে কি করলে পাহাড় ধস ঠেকানো যাবে, কি গাছ লাগাতে হবে, কি পরিবেশ থাকবে, কি ধরনের বাসস্থান হওয়া উচিত, শিক্ষা প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত, তার নকশা কেমন হবে, হাসপাতালটি কোথায় হওয়া উচিত। এটা কিন্তু এই যে কমিউনিটি ভাবনা, স্থানীয় ভাবনা, আপনার বাজেট না থাক, মেয়ররা কি ভাবনা শুনতে কোনো অসুবিধা আছে? এই ভাবনার প্রতিফলন ঘটাতে কোনো অসুবিধা আছে? যে কারণে ডেভেলপমেন্ট মানে হচ্ছে কিন্তু ধ্বংস। আমরা চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রামে যে পাহাড় ধসটা দেখছি, আমি যেহেতু ওই অঞ্চলের লোক, এরা পাহাড়টাকে ম্যানেজ করতে জানতো। এখন ডেভেলপমেন্টের অ্যাসপেক্ট থেকে লোকাল নলেজটা কাজে না লাগিয়ে পাহাড়কে কন্ট্রোল করতে গিয়ে আমরা কিন্তু বিপদটা ডেকে এনেছি এবং ভূমিধসের কিন্তু শিকার হচ্ছে। ঠিক একইভাবে সত্যিকার অর্থে প্রত্যেকটা বৈশিষ্ট্য ধরে রেখে এলাকার আর্থিক উন্নয়নের ব্যাপারটাকে কিন্তু দেখা দরকার। এবং সবার আগে মনে হয় যে আমাদের সময় প্রায় শেষের দিকে, যে আফসোসটা দিয়ে আমরা শুরু করেছিলাম, একটা হতাশা দিয়ে শুরু করেছিলাম, যে তোফায়েল স্যারও বলে গিয়েছেন, আপনারা দুজনও বললেন যে এই যে আজকের পরে আমাদের কাউন্সিলরদের কথা আমরা উচ্চারণ করবো না, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা শুরু করা দরকার। স্থানীয় সরকার সংস্কার নিয়েও আর কথা বলবো না হয়তো রাত 12টার পরে। এই যে কাউন্সিলর, এই যে মানে আজকে তো সংরক্ষিত নারী আসন, তারপরে নারীদের কথা বলছিলাম, তারা যাতে কাজ পান, এটা যেন একটা টিম হিসেবে কাজ করে, এটা একটা টিম হিসেবে কাজ করে। আর শেষ করব আমি একটি কথা বলে, যে মোটামুটি দুটো কেন্দ্রের ফলাফলের পরে মনে হয়েছিল যে টোটালটা একতরফাই হয়ে গেল, কিন্তু শেষে এসে সিলেটটা এখনো কি রেজাল্ট হয়েছে, সেই জায়গায় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। এবং আমার কাছে যেটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সত্যিকার অর্থে সংঘাত এড়িয়ে আমরা যেন ক্ষমতার পালাবদলের দিকে যেতে পারি। নির্বাচন কমিশনকে সেই জায়গাটা দায়িত্বশীলতার সঙ্গে এই তরি পার করার দায়িত্ব তারা নিয়েছেন, তাদের সেই জায়গাটা ভূমিকা রাখতে হবে, সেদিকে আমরা চোখ রাখবো। তারা যদি সত্যিকার অর্থে কনস্টিটিউশনাল জায়গা থেকে নিজেদের দায়িত্বের ব্যাপারে সঠিক রোল প্লে না করতে পারেন, তবে সত্যিকার অর্থে ঝুঁকির জায়গাটা থেকে যাবে। সুতরাং এখানে সরকার একটা রাজনৈতিক অংশকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু সংবিধানের অংশ হিসেবে আমরা কালকে দেখব নিশ্চিতভাবে পুরো পরিস্থিতির উপরে তারা বলবেন যে এই জায়গায় কিন্তু তারা তাদের ভূমিকাটা
ইলেকটোরালদের কাছে পরিষ্কার করবেন। আমরা একটু আশা করি। দেখুন, কমিশন সম্পর্কে যদি আমরা বলেন। যে আলোচনা সমালোচনা করছি সেটা কিন্তু পুরোপুরি না হোক একটা আংশিক সত্যে পৌঁছানোর জন্য, একটা অবস্থা বিশ্লেষণের জন্য। আগে ভাগেই যারা জয়লাভ করবেন বা জয়লাভ করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা রাখি, জানাতে পারি, এবং হ্যাঁ। বিজিত যারা হয়েছেন তারা যে নির্বাচনে ছিলেন, শেষ পর্যন্ত অংশ নিয়েছেন, সেটার জন্য তাদের ধন্যবাদ জানাই। একই কথা যে যারা নির্বাচিত হবেন তারা তাদের কর্মপরিধির সর্বোত্তম ব্যবহার করবেন, এটাই প্রত্যাশা। নির্বাচন কমিশন কোনো সামান্য অভিযোগকেও যেন ছোট করে না দেখেন, কারণ প্রতিটা অভিযোগের যদি সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু একটা অনুসন্ধান হয়, সেটা জাতীয় নির্বাচনই তো আমাদের একটা বড় লক্ষ্য সামনে। এটা মোটেই ছোট লক্ষ্য নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা পুরো দেশব্যাপী একই সঙ্গে হবে। অনেক প্রত্যাশা, অনেক চিন্তা ভাবনা, অনেক উদ্বেগ। সুতরাং নির্বাচন কমিশন যত বেশি এখানে সেই নিষ্ঠা এবং সততার পরিচয় দেবেন যে না, প্রতিটা অভিযোগকে আমি গুরুত্ব সহকারে দিচ্ছি, তিনি জয়লাভ করুন আর বিজিত হন, তত কিন্তু আমাদের তো ভোটার হিসেবে আশঙ্কা একেবারে চলে যায় না। আমরা সেই পরিবেশে তো রাতারাতি উন্নয়ন ঘটাতে পারবো না, সেটা যেন ঘটে। এবং যারা জয়লাভ করবেন আমরা বলবো তারা শুধু ওই নগর পিতা শব্দের মধ্যে থাকবেন না, তারা এই জায়গার ব্র্যান্ডিং করবেন, এই জায়গার সম্পর্কে চিন্তা ভাবনা করবেন, এই জায়গার উন্নয়নের কথা ভাববেন, এই জনপরিসরকে তারা ব্যবহার করবেন। এমন তো হতে পারে ভবিষ্যতে ঢাকায় আর টেলিভিশন স্টেশন না হয়ে কেন এই তিনটা সিটি কর্পোরেশনে টেলিভিশন স্টেশন হবে না। খুব মনে হলো এটা না বললেই নয় যে শেষ পর্যন্ত সবকিছুর সঙ্গে যুক্ত হচ্ছে গণতন্ত্রের বাঁচিয়ে রাখা, গণতন্ত্রের স্পেসটাকে বাঁচিয়ে রাখা। তো বিরোধী দলের যেন কখনো মনে না করেন যে এই পলিটিক্যাল স্পেসটা তাদের জন্য একেবারে আরো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সার্বিক সংকীর্ণ হয়ে যাচ্ছে। তো সার্বিকভাবে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি যে পলিটিক্যাল স্পেসটাকে চোখের মনির মতো বাঁচিয়ে রাখতে হবে। না হলে এটা হয়তো দীর্ঘমেয়াদী যাত্রার জন্য এটা কল্যাণকর হবে না। আপনাদের দুজনকে ধন্যবাদ। আজকে আমরা একসঙ্গে ছিলাম এবং এই ভোট গণনা সময় থেকে আরম্ভ করে ফলাফল মোটামুটি আমরা ধারণা পেলাম। এবং সবচেয়ে যে বিষয়টা হচ্ছে যে আমরা ওই ব্র্যান্ডিং, যে যারাই অভিভাবক হিসাবে আসছেন নগরে তাদেরকে তো আমরা অভিনন্দন জানাতেই পারি, কিন্তু যারা এবং যারা এই প্রতিনিধিতা ছিলেন তাদের ওয়ার্ড কাউন্সিলরদেরকেও, শুধুমাত্র যে নগরের অভিভাবক তারাও, সংরক্ষিত নারী আসনে যারা আসবেন তারা সবাই আমরা প্রত্যাশা করি তারা কাজের সুযোগ পান, এবং ওয়ার্ড কাউন্সিলর যারা আছেন তাদেরকে নিয়ে যেন অভিভাবকত্ব বজায় রাখেন আমাদের। এবং যারা জয়ী হলেন তারা এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একসঙ্গে নিয়ে কাজ করবেন, সেই কালচারালি সেই জিনিসটা যেন প্রাধান্য পায়। ফলাফল যাই হোক সবাই বলেছেন এটা, যারা জয়ী হচ্ছেন তারাও বলেছেন, যারা বিজিত হয়েছেন তারাও বলেছেন আমরা একসঙ্গে কাজ করব, সেই সংস্কৃতি শুরু হোক, সেটা যেটা এবং তারা স্বপ্ন দেখাবেন, এবং যারা জিতেছেন তারা আরো বেশি দায়িত্বশীল হবেন এবং বিজিতের বাসায় যে তাকে এবং বিজেপির বাসায় যে মিষ্টি খাওয়ানো ফুল দেওয়াটা যাতে আনুষ্ঠানিকতা না হয়, এটা যেন সারা বছর ব্যাপী সম্পর্কটা যাতে 5 বছর ব্যাপী থাকে, এটা শুধুমাত্র গণমাধ্যমে প্রদর্শনের জন্য যেন না হয়। সুতরাং সেই সংস্কৃতির মানে একটা চর্চার পরিবর্তনের কথা বলছিলাম, রাজনৈতিক সংস্কৃতির, এটা নিশ্চয়ই হবে। এবং ওই আবারও আমাদের প্রত্যাশাই থাকবে যে ওয়ার্ড কাউন্সিলরদেরকে নিয়েই তারা যারা নির্বাচিত হচ্ছেন তাদের সঙ্গে নিয়ে কাজ করবেন, এবং সংরক্ষিত নারী আসনে যারা জয়ী হচ্ছেন তারাও কাজের সুযোগ পাবেন। পাশাপাশি ব্র্যান্ডিং সিলেট, ব্র্যান্ডিং রাজশাহী এবং ব্র্যান্ডিং বরিশাল, এই বিষয়টি যেন তাদের মানে ভাবনায় থাকে। প্রত্যেকে দুজনকে ধন্যবাদ। এবং দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে সম্পাদকীয় অনুষ্ঠান এবং তার আগে বিকেল 4টা থেকে যখন আমরা শুরু করেছিলাম আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।